বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের নামকরণের সার্থকতা। সাহিত্যের ক্ষেত্রে নামকরণ খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নামের মধ্য দিয়ে লেখক তার রচনা বা সাহিত্যের মূল ভাব প্রকাশ করে থাকেন। লেখার বিষয় নামকরণে ফুটে ওঠে। শিল্পী মাত্রই নামকরণের ব্যাপারে সচেতন থাকেন। নবান্ন নাটকের নাট্যকার বিজন ভট্টাচার্য নাট্য সচেতন শিল্পী। তার নবান্ন নাটকটি হলো বাস্তবধর্মী নাটক। নাট্যকারের আশাবাদী দৃষ্টিভঙ্গি, বৃহত্তর শ্রেণীর আশা আকাঙ্ক্ষা নাটকের নামকরণে প্রতিফলিত হয়েছে। নবান্ন নাটকটি যে দশকের প্রেক্ষিতে রচিত হয়েছে সেটি একদিকে ছিল দুর্যোগ ও দুর্ভিক্ষ এবং অন্যদিকে ক্রান্তিকালের। নবান্ন নাটক আমাদের মনে স্মৃতির সমুদ্র মন্থন করে তুলে আনে নবান্ন উৎসবের ছবি। বন্যা, মহাযুদ্ধ, মহামারী ইত্যাদি আমিনপুরের গ্রাম্য জীবনের সুস্নিগ্ধ দিনযাপন পদ্ধতির বুকে আঘাত হেনে সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছিল। মানুষ হয়ে উঠেছিল জন্তু, প্রায় অন্নহীন, বস্ত্রহীন, মান সম্ভ্রমহীন ভিখারিতে রূপান্তরিত হয়ে মানুষ ভুলতে বসেছিল আপন অস্তিত্ব। সেই রকম এক ভয়ঙ্কর দুর্যোগপূর্ণ দিনের চিত্র ফুটে উঠেছে নবান্ন নাটকে, যেখানে মানুষের অস্তিত্বই সংকটে, যেখানে নবান্ন উৎসব পালনের কথা ভাবাই যায় না। কিন্তু এত ঝড় ঝাপটা ও দুর্ভিক্ষ সে মানুষগুলোর মন থেকে মুছে ফেলতে পারেননি নবান্ন উৎসবের স্মৃতিকে। তাই যখন আবার ঘরছাড়া মানুষগুলো ফিরে এসেছে গ্রামে, নতুন ধান তুলেছে ঘরে, তখন নবান্ন উৎসবের আনন্দে মেতে ওঠার জন্য বেকুল হয়ে উঠেছে তারা। বিগত দিনগুলোর বিভীষিকা মন থেকে মুছে ফেলা আয়োজন করেছে নবান্ন উৎসবের। নাটকের তৃতীয় দৃশ্যে প্রাকৃতিক সংকটের ঘনীভূত রূপ দেখা যায়। তৃতীয় দৃশ্যের শেষের দিকে আকস্মিকভাবে প্রচণ্ড ঝড় ওঠে। সাইক্লোনে প্রধানের দোচালা বিনোদিনীর মাথার ওপর ভেঙে পড়ে। বিনোদিনীর সেই আঘাত অচৈতন্য হয়ে পড়ে। আবার সেই ঝড়ের প্রকোপে তৈরি হওয়া বন্যা ভয়ঙ্কর রূপ ধারণ করে বন্যায় সব কিছুকে ভেসে যায়। চতুর্থ দৃশ্যে দুর্যোগ ও বন্যার পরিপ্রেক্ষিতে ভয়াবহ অভাব ও অর্থ সংকট জন্ম নেয়। মানুষের খাদ্যের সংস্থান সংকুচিত হয়ে পড়ে। নাটক অনুসারে বলা যায়, আমরা এখানে একটি নাটকের লাইন ব্যবহার করেছি, নিত্যই এক ডুমুর কাল সেদ্ধ আর কচুর নাতির ঝোল। এই লাইনটা আমরা নাটকের মূল টেক্সট থেকে নিয়েছি। এবার পঞ্চম দৃশ্যে অনাহারে, খাদ্য সংকট ও দুর্ভিক্ষের জন্য কিছু মানুষ অমানবিক স্বার্থপরতা কিভাবে দায়ী তা বর্ণনা করা হয়েছে। অতিরিক্ত মুনাফার লোভে মজুতদারি ও কালোবাজারি যুদ্ধকালীন ব্যবস্থায় কিভাবে মানুষের অসহায় অবস্থার উপর চরম আঘাত হেনেছে তার উল্লেখ পাওয়া যায় কালীধন ধারা ও হারু দত্ত নামক দুটি চরিত্রের মধ্য দিয়ে। এরা বিবেকহীন, হৃদয়হীন ও অমানবিক বাণিজ্যকাতর জাল সর্বত্র ছড়িয়ে রাখে। সে পরিচয় পাওয়া যায় এদেরই চক্রান্তে ও রাষ্ট্রশক্তির পৃষ্ঠপোষকতায় মনুষ্য সৃষ্টি দুর্ভিক্ষ লক্ষ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নেয়। ষষ্ঠ দৃশ্যে দেখা যায় সমাদদার পরিবার গ্রাম ছেড়ে শহরের পার্কে আশ্রয় নিয়েছে দুমুঠো খাবারের আশায়। এরই মধ্যে বিচিত্র ধরনের সুযোগ সন্ধানীর নানান রূপে ও বেশ জীর্ণশীর্ণ, বস্ত্রহীন এই নিরন্ন কঙ্কালসার মানুষগুলোকে নিয়ে নির্লজ্জভাবে নিজেদের ক্ষুদ্র স্বার্থ চিরতার্থ করতে উদ্যোগী হয়। এদের কেউ ফটোগ্রাফার, কেউ বা টাউট। প্রথমোক্তরা প্রধানের ভাষায় কঙ্কালের ছবির ব্যবসাদার। তৃতীয় এবং চতুর্থ দৃশ্যে প্রধান কুঞ্জ রাধিকা রাজপথে খাবারের সন্ধানে ঘুরে বেড়ায়। প্রধান বাড়ি বাড়ি ভিক্ষে করেও ক্ষুধার অন্ন জোগাড় করতে পারেনি। কুঞ্জ ডাস্টবিনের খাবার নিয়ে কুকুরের মানুষের লড়াই করেছে। এ দৃশ্য বড়ই মর্মান্তিক। ওদিকে বড়লোকের বাড়িতে পান ভোজনের সমারোহ, কিন্তু সামান্য উচ্ছিষ্টটুকুও দুর্গত মানুষদের দান করতে এদের হাত সরে না। চিকিৎসা কেন্দ্রগুলোতে দেখা যায় ক্ষুধার্ত মানুষের মৃত্যু মিছিল। অন্যদিকে দুর্দশাগ্রস্ত মানুষদের অসহায়তার সুযোগ নিয়ে
হারু একদিকে বিপন্ন মানুষের জমি বাড়ি সস্তায় কিনে নেয়, অপরদিকে গ্রামের দুস্থ মা বাপকে ভুল বুঝিয়ে মেয়েদের শহরে চালান দেয়। কালীধনের সেবাশ্রম সেবা নামের আড়ালে নারীর দেহ নিয়ে ব্যবসা কেন্দ্র গড়ে উঠেছে। এমনকি পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলেও তাদের যে ছাড়া পেতে অসুবিধা হবে না এ ব্যাপারে তারা নিশ্চিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মেদিনীপুর ও 24 পরগনার একাংশ সাইক্লোন, জলোচ্ছ্বাস ও বন্যায় বিপর্যস্ত হয়। খাদ্য সংকট দেশবাসীর জীবনে নানান নিয়ে এসেছে মন্বন্তর। বাংলার প্রায় 15 লক্ষ মানুষ এই সময় অনাহারে মৃত্যুবরণ করে। জোরদার মজুদ্দাররা এই সুযোগ নিয়ে সাধারণ মানুষের উপর নির্বিচারে শোষণ করে। নবান্ন নাটকে সমাজের সেই দুর্ভিক্ষ পীড়িত মানুষের ছবি তুলে ধরা হয়েছে। পরিশেষে বলা যায় নবান্ন নাটকটি হলো সংগ্রামের নাটক। আবার এই নাটকের শেষের দিকে নতুন দিনের সূচনার আভাস পাওয়া যায়। সংগ্রামের শেষে জীবনের জয়গান ফুটে উঠেছে এই নাটকে। সব হারানো শেষে সব প্রাপ্তির যে চেতনা, তার মধ্য দিয়ে পাওয়া যায় নতুন জীবনের উৎসব। সেই নতুন জীবন আহ্বান জানায় নতুন ভোরের রক্তিম সূর্যকে। মানুষকে অনুপ্রাণিত উদ্দীপিত করার বার্তা দেওয়া হয়েছে এই নাটকে। নাটকের শেষ দিকে নবান্ন উৎসব পালন শুধু উৎসব হয়ে থাকেনি, তা মানুষের মিলন ক্ষেত্রে পরিণত হয়েছে। নতুন করে বাঁচার আদর্শকে তুলে ধরা হয়েছে। তাই নবান্ন নাটকের নামকরণ ব্যঞ্জনাধর্মী এবং যথার্থ হয়েছে।